চলমান ঘটনার প্রবাহ নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন এখন চলতিতে আপনাদের স্বাগত। সঙ্গে আছি আমি সতীর্থ কর্মকার। দর্শক, আপনারা জানেন গতকালকে একটি ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছে নেপাল তিব্বত সীমান্তের কাছে আকস্মিক পাহাড়ি ঢলে বেশ কিছু পর্যটক নিখোঁজ হয়েছে এবং সময় যত গড়াচ্ছে তার সাথে বেড়েই চলেছে প্রাণহানি। তো শুরুতে যদি আপনাদের এই যে নেপালের আকস্মিক বন্যা এবং ভূমিধসের যে সবশেষ চিত্রটি সেটি নিয়ে যদি বলতে চাই, যে এখনও পর্যন্ত 270 জনের মরদেহ উদ্ধার করেছে নেপালি সেনাবাহিনী এবং আমরা সবশেষ যেটি জানতে পেরেছি যে যারা নিখোঁজ আছেন তাদের সংখ্যা প্রায় 826। এই 826 জন শুধু নেপালেই নিখোঁজ, আর প্রায় 500-র মতো নিখোঁজ আছেন তিব্বতের ওখানে। এবং এই যে নেপালে 826 জন নিখোঁজ হয়েছেন, এদের মধ্যে বিদেশি পর্যটকের সংখ্যা প্রায় 600। এবং এই যে 600 বিদেশি পর্যটক, এই পর্যটকদের মধ্যে ভারতীয় আছেন, মার্কিন আছেন ব্রিটেনের নাগরিক। তো সব থেকে বেশি নাগরিক আছেন আসলে ভারতের প্রায় 178 জন মানুষ নেপালে নিখোঁজ হয়েছেন। এরপরে মার্কিন নাগরিক আছেন 65 জন, এছাড়া যুক্তরাজ্যের নাগরিক আছেন 33 জন, অস্ট্রেলিয়ার আছেন 35 জন। এবং আমরা যখন সবশেষ খবরগুলো সংগ্রহ করছিলাম তখন আমরা এটিও জানতে পেরেছি যে বেইজিং দাবি করছে যে এই যে ঘটনাটি ঘটেছে নেপালে, সেখানে প্রায় 100 চীনা নাগরিকও নাকি নিখোঁজ হয়েছে, যেটি গতকালকে থেকে এ ধরনের তথ্য পাওয়া যাচ্ছিল না। এবং এই চীনা নাগরিকরা কি আসলে তিব্বত সীমান্তের ওখানে নিখোঁজ হয়েছেন নাকি নেপাল সীমান্তের এখানে নিখোঁজ হয়েছেন সেটি আসলে পরিষ্কার হয়নি। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে গতকালকে থেকেই ব্যাপক হারে উদ্ধার অভিযান শুরু হয়েছে, কিন্তু আকস্মিক বন্যার কারণে যেটি হয়েছে যে সমস্ত জায়গায় আসলে যে দুর্গত গ্রাম দুটিতে উদ্ধার অভিযান সব থেকে বেশি চালানোর কথা ছিল, সেখানে আসলে ঠিক সময় মতো হেলিকপ্টার নিয়ে যাওয়া যাচ্ছে না। নেপাল সেনাবাহিনীর সঙ্গেও ভারতীয় একটি দল এবং চীন প্রান্তে অর্থাৎ এই তিব্বত প্রান্তে চীনা যারা উদ্ধারকারী দল তারাও কাজ করছেন, সেনাবাহিনী কাজ করছেন এবং হাজারেরও বেশি উদ্ধারকর্মীর দল আসলে এখানে নিয়োজিত আছেন। তারা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন দেশ থেকে, এই যে আমরা জানি মোট যে 28টি দেশের নাগরিকরা আসলে নিখোঁজ হয়েছেন নেপালের এই ভয়াবহ বিপর্যয়ে। এই 28 দেশ থেকেই আসলে তাদের মতো করে নেপালি দূতাবাসে যোগাযোগ করা হচ্ছে। প্রত্যেক দেশ থেকেই সহায়তার জন্য যে ধরনের সরঞ্জাম প্রয়োজন সেগুলো দিয়ে সাহায্য করা হচ্ছে। সুতরাং উদ্ধার অভিযান চলছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেমন মরদেহ উদ্ধারের সংখ্যা বাড়ছে, তেমন আমরা নিখোঁজের সংখ্যাও বাড়তে দেখেছি। গতকালকে যেখানে 400 বিদেশি নাগরিক নিখোঁজ হয়েছিল এরকম একটি তথ্য আমরা পেয়েছিলাম, আজকে সেটি 600-তে এসে দাঁড়িয়েছে। এরপরে আরও যে আতঙ্কের বিষয় সেটি হচ্ছে যে এই দুর্যোগ আসলে এই মুহূর্তে শেষ হয়ে যায়নি। নেপালের যে পাহাড়ি ঢলটি ছিল সেই ঢলের কারণে যে বন্যা এবং যে আমরা যে প্রবল পাহাড়ি ঢল দেখলাম সেটি আসলে আগামী 24 ঘন্টা থেকে 48 ঘন্টায় আরও দেখা যেতে পারে। অর্থাৎ এই বিপর্যয়ের এখানেই শেষ হচ্ছে না এমন পূর্বাভাস আসলে নেপালের আবহাওয়া দপ্তর দিচ্ছে। তবে এরকম একটি মারাত্মক বিপর্যয়, নেপাল আসলে বরাবরই দুর্যোগপ্রবণ জায়গা। যে আমরা যদি নেপালের গেল 100 বছরের ইতিহাস দেখি, সেখানে নেপাল ভূমিকম্পের জায়গা থেকে এবং পাহাড় ধসের জায়গায় বারবার নানা ধরনের বিপর্যয়ের শিকার হয়েছে। 2015 সালের ভূমিকম্পে প্রায় 9000-এর মতো মানুষ মারা যায়। এর আগে 1934 সালে একটি ভয়ঙ্কর ভূমিকম্প হয়, সেখানে প্রায় 8000 মানুষ মারা যায়। এটি ছাড়াও এভারেস্টের নানা জায়গায় পাহাড় ধসে মানুষের মৃত্যু সেটি তো আছেই। তো গতকালকের এই বিপর্যয়ের পর সব থেকে বেশি যেটি আলোচিত হয়েছে যে কোনো রকম কোনো সতর্কতা পাওয়া গেল না, আলামত পাওয়া গেল না, বৃষ্টি হলো না ওরকম কোনো, তারপরেও এরকম পাহাড়ি ঢল আসলে কিভাবে নেমে আসলো, কি ঘটেছিল আসলে গতকালকে নেপালে। আমরা যতদূর জানতে পেরেছি যে স্থানীয় সময় সকাল 8:30টায় এই পাহাড়ি ঢলটি নামে এবং বিশ্লেষকরা বলতে যারা ভূতাত্ত্বিকরা রয়েছেন এবং যারা বিভিন্ন দুর্যোগ বিশেষজ্ঞরা আছেন, তারা নানান অ্যাঙ্গেল থেকে এটির কারণ বিশ্লেষণের চেষ্টা করছেন। মোটা দাগে যে কারণটি আসলে সমস্ত গণমাধ্যমে বলা হচ্ছে সেটি হচ্ছে পাহাড় থেকে কাদা এবং পানির একটি তরল স্রোত, যেটিকে আসলে রাবিশ বা তরল কংক্রিট বলা হয়, সেটি নেমে এসেছিল এবং এই প্রবল স্রোত আগে থেকে অনুমান করা যায়নি, যার কারণে এই পরিমাণ একটি বিপর্যয় ঘটেছে। এই যে রাবিশ নেমে আসলো, অর্থাৎ এই যে কংক্রিটের স্রোত যেটিকে বলা হচ্ছে, কাদা মিশ্রিত পানি, এই পানিটি আসলে সীমান্তবর্তী অঞ্চলে কিভাবে এই ঢলটি নামলো সেটির পেছনে বলা হচ্ছে যে সেখানে সম্ভবত একটি ভূমিধসের ঘটনা ঘটতে পারে, যে ভূমিধসের কারণ থেকেই আসলে এই ধরনের পাহাড়ি ঢল নামতে পারে। এবং আরেক বিশ্লেষকরা আরেকটি অ্যাঙ্গেল থেকে বলছেন যে হিমালয়ের ভূপ্রকৃতি কিন্তু অত্যন্ত জটিল এবং এই জটিল প্রকৃতির কারণে কি হয়, হিমালয় খুবই নবীনতম একটি পর্বতমালা, নবীন পর্বতমালা খুবই কাঁচা এবং ঝুঁকিপূর্ণ হয়। যে কোনো সময় এর মধ্যে
আন্দোলিত হয় এবং পর্বতমালাগুলো পর্বতের বিভিন্ন অংশ খসে পড়তে থাকে। এই খসে পড়া পর্বতের চাই অর্থাৎ এই বরফের বা হিমবাহের একটি টুকরা যদি একটি গতিশীল নদীর মধ্যে পড়ে এবং সেটি যদি নদীর মধ্যে পড়ার পরে নদীর যে অস্থায়ী বাঁধটি ছিল সেটি যদি কোনো কারণে ভেঙে যায়, তখন আসলে এ ধরনের প্রবল বর্ষণের একটি প্রবল পাহাড়ি ঢল নামার একটি আশঙ্কা থাকে। সুতরাং অনেক জায়গায় বলা হচ্ছে যে 5,000 মিটার দৈর্ঘ্যের একটি বড় হিমবাহ সেটি সম্ভবত নেপালের ওই নদীতে, সীমান্তবর্তী নদীতে পড়ে যায় এবং সেখান থেকে নদীর যে অস্থায়ী বাঁধটি ছিল সেই বাঁধটি বিলীন হয়ে যায় এবং বাঁধ বিলীন হওয়ার কারণেই কাদামাটি সম্বলিত এই পরিমাণ বিপুল পাহাড়ি ঢল আসলে নেপালের দুটি গ্রামে প্রবেশ করে, যে দুটি গ্রামে এত সংখ্যক পর্যটকরা ছিলেন। এবং বেশ কিছু গণমাধ্যমে এই ধরনের তথ্য দিয়েছে যে আমরা জানি যে তিব্বতের যে ওখানে যে মানস সরোবর এবং সেখানে যে পর্বতমালা আছে সেটি আসলে তীর্থস্থান হিসেবে বিবেচিত। এই যে ভারতের 178 জন নিখোঁজ হয়েছেন এবং আরও যে নেপালি স্থানীয় যারা নিখোঁজ হয়েছেন তাদের অনেকেই এই তীর্থক্ষেত্রটি ভ্রমণ করতে যাচ্ছিলেন। ঠিক যাত্রাপথে আসলে তারা এই পাহাড়ি ঢলের সম্মুখীন হন। এর আগে নেপালের পররাষ্ট্রমন্ত্রী একটি বিবৃতিতে জানিয়েছিলেন যে ভূমিধসের আগে নেপালে একটি ছোট্ট ভূমিকম্প ঘটেছিল এবং ওই ভূমিকম্পের কারণে একটি ভূমিধস হয় এবং ভূমিধসের কারণে নদীর গতিপথ আটকে যায়। সেই গতিপথে প্রাকৃতিকভাবে যে বাঁধ ছিল সেই বাঁধটি ভেঙে যায় এই ভূমিধসের কারণে। আবার মার্কিন ভূতাত্ত্বিক সংস্থা যে ইউএসজিএস তারাও আসলে গতকালকে একটি তথ্য দিয়েছিল যে সেখানে নেপাল তিব্বত সীমান্তের ওখানে 4.4 মাত্রার একটি ভূমিকম্প ছিল এবং এই ভূমিকম্পের জোরেই আসলে ভূমিধস হয়েছে। কিন্তু পরে বিশ্লেষণ করে দেখা গেছে আসলে ভূমিকম্প ওরকমভাবে হয়নি, মূলত কাঁচা পাহাড় যেহেতু কাঁচা থাকলে যেটি হয় ভেতরে আন্দোলিত হয়ে এমনিই ভূমিধস হয়, সেই ভূমিধসের জেরে একটি কম্পন অনুভূত হয়েছিল। সেটি আসলে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ব্যাখ্যা করা হচ্ছে, কিন্তু মূলত যেটি আমরা জানতে পেরেছি যে একটি হিমবাহ আসলে কয়েকশো মিটার নিচে উপত্যকার তলদেশে আশ্রে পড়ে এবং সেখান থেকে সেটি নদীর গতিপথ রোধ করে দেয় এবং তার কারণেই এই ধরনের একটি পাহাড়ি ঢল আমরা জানতে পেরেছি। তবে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি তাদের মতো করে একটি ব্যাখ্যা দিয়েছে। এনডিটিভি জানিয়েছে রসুয়া জেলায় 5.5 মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে গতকালকে এবং এই ভূমিকম্পের পরে একটা ভূমিধস হয় এবং ভূমিধসের কবলে পড়ে যেটি হয় নদীর পানি প্লাবিত হয়ে পড়ে। নদীর পানি প্লাবিত হলে যেটি হয় যে সমস্ত জায়গায় আসলে আগে থেকে আশঙ্কাই করা যায়নি এই পরিমাণ ঢল নেমে আসতে পারে, সে দুটি গ্রামে রাবিশের তোর ভেসে আসে, অর্থাৎ কাদামাটি মিশ্রিত পানি ভেসে আসে। শুধুমাত্র যদি পানি ভেসে আসতো তাহলে হয়তো এ ধরনের দুর্ঘটনা ঘটতো না, কিন্তু পানির মধ্যেই যে বিভিন্ন আবর্জনার খণ্ড, কাদা এগুলো লেগে থাকায় পানির যে স্তরটি সেটি অত্যন্ত ভারী ছিল এবং এই ভারী স্তরের কারণে আমরা গতকালকে যে সিসিটিভি ফুটেজে দেখেছি যে ভবন, চোখের সামনে বহুতল ভবন ধসে যাচ্ছে, এই ধরনের ঘটনা আসলে গতকালকে ঘটেছিল। এদিকে যেহেতু যে জায়গায় ভূমিকম্পটি ঘটেছে, অর্থাৎ ভূমিকম্পটি না, যে জায়গায় এই পাহাড়ি ঢলটি ঘটেছে বা ভূমিকম্পের জন্য যে জায়গাটিকে বলা হচ্ছে সেটি আসলে তিব্বত সীমান্তের কাছের একটি জায়গা, যেটি আসলে চীনের নিয়ন্ত্রণাধীনের অঞ্চলের একটি জায়গা। তো চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছিল যে নেপাল সীমান্তে আসলে প্রথম একটি ভূমিকম্প ঘটে এবং এই ভূমিকম্পটি আঘাত হানে জিরং বন্দরে এবং জিরং বন্দরে ভূমিকম্প আঘাত হানার পরে একটি ভূমিধস হয় এবং ভূমিধসের কারণে নদীর পথ আটকে যায়। নদীর পথ আটকে নদীর যে পানির স্রোত সেটি ভাটির দিকে প্রবল স্রোতে বইতে শুরু করে এবং এই প্রবল স্রোতে বইতে থাকা শুরু করে সেখান থেকে আসলে আকস্মিক বন্যার সূত্রপাত। আর কাঠমান্ডু পোস্ট তাদের প্রাথমিক মূল্যায়নে যেটি দেখিয়েছে সেটি হচ্ছে ওই যে হিমবাহের কথা বলা হচ্ছিল, তারা যেটি বলছে সেটি হচ্ছে এটি হিমবাহ না, এক ধরনের বরফধস হিসেবে তারা চিহ্নিত করছে। বরফধসের কারণে লেন্দে নদীর যে গতিপথ সেই গতিপথটি আটকে যায় এবং এই গতিপথ যে আটকে যায় তার কারণে ভোতকোশী নদী আসলে লেন্দে নদী ভোতকোশীর একটি উপনদী, সেই উপনদীতে আকস্মিক একটি প্রবল বন্যার সৃষ্টি হয় এবং সেই বন্যার পানি প্লাবিত হয়ে নেপালে এই ধরনের একটি আকস্মিক বিপর্যয় আমরা দেখলাম। এছাড়াও দর্শক আমরা জানি যে নেপাল যে প্রাকৃতিক নৈসর্গ সৌন্দর্য এটির কারণে যেমন বিখ্যাত, তেমন নেপালের যে ভৌগোলিক অবস্থান সেটির কারণে আসলে নেপাল মারাত্মকভাবে প্রাকৃতিক বিপর্যয়ের শিকার হয়ে থাকে। ইউরেশিয়া এবং ভারতের যে টেকটনিক প্লেট সেটি নেপালের নিচ থেকে থাকায় এটিতে প্রায় ভূকম্প দেখা যায়, ভূমিকম্প দেখা যায়, পাহাড় ধস দেখা যায় এবং হিমালয়ের পাদদেশে হওয়ার কারণে বরফ গলে যাওয়া বা বরফ ধসের বা তুষার ধসের ঘটনাটি আরও তীব্রভাবে দেখা যায় এবং 1934 সাল থেকে 2026 সাল পর্যন্ত, অর্থাৎ গেল 96 বছরে নেপালের এই দুর্যোগগুলো যদি পর্যালোচনা করা যায় তাহলে দেখা যায় যে বেশিরভাগ দুর্যোগের মূল কারণ আসলে তাদের যে ভূতাত্ত্বিক অবস্থান সেটি, অর্থাৎ পাহাড়ের কোল ঘেঁষা একটি দেশ এবং সেই দেশটি দুটি টেকটনিক প্লেটের মাঝখানে অবস্থিত এবং তাছাড়াও আরও যেটি আছে সেটি হচ্ছে চারপাশে পাহাড় থাকার কারণে
পাহাড়গুলো দুর্বল হওয়ার কারণে, পাহাড়গুলো তরুণ হওয়ার কারণে মাঝে মাঝেই পাহাড়ের বিভিন্ন অংশ ধসে যায় এবং ভূমিকম্পের মতো নানা ধরনের বিপর্যয় দেখা যায়। তো দর্শক, এই ছিল আমাদের আজকের এখন চলতির আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।